আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে ডিমের পুডিং। আমার মেয়ে ডিমের পুডিংটা অনেক পছন্দ করে, তাই সেজন্য ওর জন্য বানাচ্ছিলাম। তাই আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখন কিন্তু প্রচুর গরম পড়তেছে। এই গরমের সময় কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেভাবে পুডিংটা তৈরি করেছি, এভাবে যদি একটু আপনারা খেয়াল করে পুডিংটা তৈরি করেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা পুডিং হবে। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1 লিটার পরিমাণে দুধ। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। 1 লিটার দুধ আমি জ্বালিয়ে কিন্তু একদম কম করে নিব। দুধটা জ্বালাতে জ্বালাতে আমি হাফ লিটারেরও কম করে নিয়েছি দুধটা। তাহলে দেখতে থাকুন, আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা যদি একটু জ্বালিয়ে কমিয়ে নেই, তাহলে কিন্তু ডিম আমার কম লাগবে। আর আমি যেহেতু এখানে 2টা ডিম দিয়েই পুডিংটা বানাবো, সেজন্য আমি দুধটাকে একটু কমিয়ে একটু বেশি করে ঘন করে নিয়েছি। আপনারা যদি ডিমের পরিমাণটি একটু বাড়িয়ে দেন, তাহলে কিন্তু 1 লিটার দুধ জ্বালিয়ে আপনারা 3 পোয়া করে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে ডিমটা একটু বেশি দিতে হবে, 2টার জায়গায় 4টা দিতে হবে। এখন আমি পুডিংয়ের জন্য একটু ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। ক্যারামেলের জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে। ক্যারামেলটা বেশি একটা পোড়ানো যাবে না। আপনারা যেরকম একটা কালার চান সেই কালার করে নিয়ে নিতে পারেন। চাইলে এভাবেও নামিয়ে নিতে পারেন, কিংবা একটু পরেও নামিয়ে নিতে পারেন। আমি এখনই ক্যারামেলটা নামিয়ে নেব। একদম বেশি গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা লাগবে। ক্যারামেলটা হালকা থাকলেই বেশি ভালো দেখা যায়। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। তার মধ্যে এখন আমি দিয়ে দেব 2টা ডিম, আর দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন মিষ্টি খান, আপনারা সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। আমি যে দুধটা জাল দিয়ে কমিয়ে নিয়েছি, অবশ্যই আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমের সাথে মিশিয়ে নেবেন। দুধটা যদি ঠান্ডা না হয়, তাহলে কিন্তু ডিমটা জমাট ধরে যাবে। আমি কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু অনেকটা আগেই কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। ডিমের সঙ্গে দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। ডিম আর দুধটাকে ভালোভাবে একটু এভাবে ফেটিয়ে নেবেন। যতটা ফেটাতে পারেন ততটাই ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালো হবে। সেজন্য পুডিংয়ে যে একটা কাঁচা ডিমের গন্ধ থাকে, ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু আপনাদের সেই গন্ধটা থাকবে না। আপনারা শুধু ভ্যানিলা না, যে কোনো এসেন্স দিয়ে দিতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল, তাই আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। আর এদিকে ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি জালি। এখন আমি দুধটাকে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আমি দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি, সেজন্য কিন্তু পড়তে একটু দেরি হচ্ছে। সেজন্য আমি এভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু দুধ আর ডিমের মিশ্রণটা পড়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন। দুধ আর ডিমের মিশ্রণটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর নিচে কিন্তু এভাবে একটু থেকে গিয়েছে। এটাকে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু পুডিংয়ের ভিতরে একটা লাম্পস থেকে যাবে। এখন আমি চলে যাব চুলায়। দেখুন, চুলার উপর আমি বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব একটা সুতি কাপড়। আপনারা সুতি কাপড়ের জায়গায় একটা স্ট্যান্ড নিয়ে নিতে পারেন। আমি এখানে স্ট্যান্ড দিইনি, এখানে সুতি কাপড় দিয়েছি। তা না হলে কিন্তু নড়াচড়া করবে। যখন আমি পানিটা দিব, পানিটা যখন ফুটতে থাকবে, তখন কিন্তু বাটিটা নাড়াচাড়া করবে। সেজন্য আমি এখানে স্ট্যান্ড দিইনি, কাপড়টা দিয়েছি যাতে নাড়াচাড়াটা কম হয়। আর এখানে আমি দিয়ে দেব পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি যে বাটিতে পুডিংটা বসিয়েছি, সে বাটিটার অর্ধেক পরিমাণে আমি
পানিটা দিয়ে দেব বাহির দিয়ে। আমি কিন্তু অর্ধেক পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে যে পানিটা। আর পুডিংটা একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব, তা না হলে কিন্তু পুডিংয়ের ভিতরে পানিটা চলে যাবে। পুডিংটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে উপরে আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর পুডিংটা আমি প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত এভাবে গরম পানির মধ্যে ফুটিয়ে নিলাম। এর থেকে বেশি কিন্তু জাল করে নেওয়া যাবে না। যদি বেশি জাল করে নেই তাহলে কিন্তু পুডিংয়ের ভিতরে একটা ছিদ্র ছিদ্র ভাব হয়ে যাবে, সেজন্য। আর বেশি হলে কিন্তু 30 মিনিট আপনারা পুডিংটাকে এভাবে জাল করে নিতে পারেন। আমার পুডিংটা কিন্তু এখন হয়ে গিয়েছে। আপনারা একটা টুথপিক দিয়ে কিন্তু চেক করে নিতে পারেন। এভাবে যদি লেগে না আসে তাহলে কিন্তু বুঝবেন যে পুডিংটা হয়ে গিয়েছে, আর যদি লেগে আসে তাহলে পুডিংটা হয়নি। আমার কাছে যেহেতু টুথপিক ছিল না, আমি একটা চপস্টিক দিয়ে চেক করে নিলাম। পুডিংটা নামিয়ে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করতে যাবেন না। পুডিংটা নামিয়ে একদম ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেবেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তারপরে আপনারা পুডিংটা সার্ভ করবেন। পুডিংটা নামিয়ে নেওয়ার পরে আমার পুডিংটা যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, তারপরে আমি সার্ভ করতে নিয়ে এসেছি। আপনারা যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রেখে যদি পুডিংটা করেন তাহলে কিন্তু আপনার পুডিংটা কিন্তু একদম পারফেক্ট একটা পুডিং হবে, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে না। আর যদি গরম গরম পুডিংটা যদি সার্ভ করতে যান তাহলে কিন্তু পুডিংটা একদম ভেঙে যাবে, দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। আমি আমার পুডিংটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভেঙে যাচ্ছে না আমার পুডিংটা। পুডিংটা খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে এভাবে একটি পুডিং বানিয়ে নিতে পারেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখবেন বাসায় যে কেমন হয়েছে খেতে। আর পুডিং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পুডিংটা বানানোর সময় ভুলেও আপনারা কিন্তু লবণটা ব্যবহার করবেন না। একটা রেসিপি তৈরি করার সময় কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপসগুলোই কিন্তু আমাদের বেশি কাজে লাগে। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।